বছরের পর বছর ধরে অন্তহীন অপেক্ষার যেন অবসান ঘটতে চলেছে এবার। ক্রমশ খুলছে রহস্যের জট, অন্ধকার ভেদ করে মিলছে আলোর দিশা। অবশেষে ঘটনার 13 বছর পর সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্ত শেষ হতে পারে বলে আভাস পাওয়া গেছে। বহুল আলোচিত এই হত্যা মামলা তদন্তে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টদের সূত্র জানা গেছে, আগামী এপ্রিলের মধ্যে মামলা তদন্ত শেষ হবে বলে তারা আশা করছেন। রজাবের কাছ থেকে তদন্তের দায়িত্ব তুলে নিয়ে দেওয়া হয়েছিল এই টাস্কফোর্সকে, যেখানে সম্পৃক্ত রয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। গত মঙ্গলবার এই মামলার বাদী ও পিবিআই সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। শুধু তাই নয়, তদন্ত সংস্থাগুলোর অনুসন্ধানে এই হত্যাকাণ্ডের অনেক রহস্যের জট খুলতে শুরু করেছে বলে জানা গেছে। নাটকীয় মোড় নিচ্ছে তদন্তের গতিপথ। সাগররুনি হত্যাকাণ্ডে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইসলামিক গ্রুপের জড়িত থাকার কথা প্রাথমিকভাবে জানতে পেরেছে তারা। অনেকদিন ধরেই এ ধরনের আশঙ্কার কথা আলোচনা থাকলেও এবার তার তথ্য প্রমাণ সহ উন্মোচিত হওয়ার পথে। পিবিআই সূত্র জানায়, তদন্ত এতদিন বিশেষ একটা কারণে ভিন্ন পথে ছিল। জট পাকানোর কারণে মামলার ফাইল বন্ধই ছিল বলা চলে। মাঠে নেমে তারা সেই জটলা ভেদ করে গন্তব্যে পৌঁছার মতো কিছু সূত্র পেয়েছে এবং সে লক্ষ্যেই এগোচ্ছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সামিট গ্রুপের দুর্নীতির নথিপত্র সাগররুনির হাতে এসে পড়ার কারণে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ব্যাপারে আরও সাক্ষ্য প্রমাণ ও তথ্য উপাত্ত সংগ্রহের কাজ চলছে। প্রসঙ্গত 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। গত 30 সেপ্টেম্বর এই মামলার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। তদন্তকালে অভিজ্ঞ বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের নিয়ে টাস্কফোর্স গঠন করতে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। একই সঙ্গে মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়। এরপর গত 16 অক্টোবর হাইকোর্ট বেঞ্চ এর পূর্ণাঙ্গ আদেশে আগামী 6 মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলেন। সাংবাদিক দম্পতি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন আদালতে জমার তারিখ এখন পর্যন্ত 113 বার পেছানোর পরিপ্রেক্ষিতে আদালতে কঠোর নির্দেশ দেন বলে জানা গেছে। তদন্তে সম্পৃক্ত একজন কর্মকর্তা বলেন, মামলার অবস্থান বা অগ্রগতি নিয়ে তাদের মুখ না খুলতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কেননা এর আগে তদন্তে সম্পৃক্ত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা সংবাদ মাধ্যমের কাছে যে যার মতো করে মুখ খুলে এবং উল্টাপাল্টা তথ্য দিয়ে নিহতদের পরিবার ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন। ফলে এখন বলার মতো কিছু হলে বা প্রয়োজন মনে করলে সেটা সম্মিলিত সিদ্ধান্তে টাস্কফোর্সের মাধ্যমেই বলা হবে। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আদালত নির্ধারিত সময়ের মধ্যে এই তদন্ত শেষ করতে। তিনি আরও জানান, টাস্কফোর্স 4টি সংস্থার সদস্য রয়েছেন। শীর্ষ পর্যায়ে আছেন অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শকের নিচে নন 4 বিভাগের এমন 4 কর্মকর্তা। 4টি বিভাগ হচ্ছে পুলিশ সদর দপ্তর, সিআইডি, রজাব ও পিবিআই। তবে তদন্ত সংশ্লিষ্ট কাজগুলো বেশিরভাগ করতে হবে পিবিআইকে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, টাস্কফোর্সের তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে সামিট গ্রুপের সম্পৃক্ততার কথা বের হয়ে আসছে। তবে আরও নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই ব্যাপারে কিছু বলতে নারাজ। এ বিষয়ে কথা বলতে গত মঙ্গলবার রাতে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবং জনসংযোগ বিভাগের প্রধানকে কয়েকবার ফোন করা হয়। আজিজ খানের মোবাইল ফোন নম্বরে রিং হওয়ার পর ও পাশ থেকে একজন ফোন ধরলেন। পরিচয় জানার পর তিনি আর কোনো কথা বলেননি। এরপর 3 থেকে 4 বার ওপাশ থেকে ফোন রিসিভ করা হলেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। অপরদিকে সামিটের জনসংযোগ বিভাগের প্রধান ফোনই রিসিভ করেননি। বিচারের অপেক্ষায় মেঘ। এদিকে সাগররুনির একমাত্র সন্তান মেঘ কার কাছে থাকবে তা নিয়ে দুই পরিবারের মধ্যে যে আইনি লড়াই চলছিল সেই জটিলতাও শেষ হয়েছে। গত 16 জুন মেঘ 18 পেরিয়ে 19 বছরে পা দিয়েছে। মেঘ কার কাছে থাকবে সেই ইস্যুতে মুখোমুখি চলে আসে সাগর ও রুনির পরিবার। মেঘকে নিয়ে দুই পরিবারের দেখা দেয় শীতল যুদ্ধ। স্নেহ ভালোবাসার অধিকার থেকে দেখা দেওয়া এই বিরোধে এক পর্যায়ে মেঘের অভিভাবকত্ব নিয়ে আদালতের দুয়ারে হাজির হন দাদি ও নানি। মেঘের নানি নুরুন্নাহার মির্জা 2015 সালে ঢাকার পারিবারিক আদালতে মেঘের পড়াশোনা, ভরণ পোষণ ও অভিভাবকত্ব দাবি করে মামলা করেন। করোনায় আক্রান্ত হয়ে মেঘের নানি মারা যান 2022 সালে।
এই মামলার আইনজীবী ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান গত মঙ্গলবার বলেন, আদালত এই বিরোধের সুরাহা করে দিয়েছেন 2021 সালের শুরুতেই। পারিবারিক আদালত যে রায় দেন সেখানে বলা হয়েছে মেঘের শারীরিকভাবে সার্বিক দেখভালের দায়িত্ব পাবেন তার নানির অবর্তমানে সেই দায়িত্ব বর্তাবে তার মামা নওশের আলম রোমানের উপর। অপরদিকে সম্পত্তি বন্টনের ব্যাপারে বলা হয়েছে, রুনি তার পারিবারিক সূত্র থেকে যে সম্পত্তি পাবেন সেটার আপাতত দায়িত্ব পাবেন মেঘের নানি। তার অবর্তমানে সেই দায়িত্ব বর্তাবে মেঘের মামা রোমানের উপর। অপরদিকে সাগরের পারিবারিক সূত্র থেকে মেঘ যে সম্পত্তি পাবে সেটার আপাতত মালিক হবেন দাদি সালেহা মনির এবং তার অবর্তমানে ফুপু মঞ্জু আরা পারভিন। তবে এর সবকিছুই বলবৎ ছিল মেঘের বয়স 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত। মেঘের বয়স এখন 18 পূর্ণ হয়েছে। মেঘ এখন থেকে তার নিজের সিদ্ধান্তে চলতে পারবে এবং উত্তরাধিকার সূত্রে মা বাবার সকল সম্পত্তির মালিক হবে। রুনির ভাই এবং এই হত্যা মামলার বাদী নওশের আলম রোমান গত মঙ্গলবার বলেন, তারা রজব পুলিশ খেলা দেখতে দেখতে হতাশ হয়ে এই মামলার রায়ের আশা ছেড়ে দিয়েছিলেন। বাবা মা মারা যাওয়ার পর মেঘ তার নানিকে আম্মা ডাকা শুরু করে। মেঘের সেই আম্মাও 2022 সালের শুরুতে পৃথিবী ছেড়ে চলে গেছেন। এক এক করে সব অভিভাবক হারিয়ে ফেলছে মেঘের 15.5 বছর বয়স পর্যন্ত নানি তার দেখভাল করতেন। নানিকে আম্মা ডেকে মায়ের অভাব ভুলে থাকার চেষ্টা করত মেঘ। নানির মৃত্যুতে মেঘ আরেকবার এতিম হয়ে যায়। আমরাই এখন তার একমাত্র আপনজন। আগে সে মৃত্যু কি সেটা ভালো মতো বুঝতো না। যতই বড় হচ্ছে ততই সে নিজেকে বুঝতে শিখছে, জানার আগ্রহ বাড়ছে। আর এখন সেও বারবার জানতে চায় তার বাবা মায়ের খুনি কারা, কেন তাদের এভাবে মেরে ফেলা হয়েছে, এর বিচার হবে কবে, খুনিরা কি আদৌ সাজা পাবে। কথা হয় মেঘের সঙ্গেও। মেঘ জানায় সে এখন A-লেভেল করছে, এই লেখাপড়া নিয়ে বেশ ব্যস্ত। মেঘ বলে, বাবা মায়ের খুনিরা এতদিনেও শনাক্ত হয়নি, এমনকি কেন তাদের খুন করা হলো সেটাও জানা যায়নি। পুরো পরিবারের সঙ্গে আমিও হতাশ হয়ে পড়েছিলাম। এখন নতুন সরকার এসেছে, নতুনভাবে তদন্ত শুরু হয়েছে। আশা রাখি এবার হয়তো আমি সুবিচার পাবো। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় এই জোড়া খুনের ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 48 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের ঘোষণা দিয়েছিলেন। এর কয়েকদিন পর পুলিশ প্রধান জানিয়েছিলেন তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে। সাগররুনি হত্যাকাণ্ডে মামলা হওয়ার পর প্রথমে তদন্তের নামে শেরেবাংলা থানা পুলিশ। এরপর 4 দিনের মাথায় তদন্ত হাত বদল হয়ে যায় ডিবি পুলিশের কাছে। 62 দিনের মাথায় ডিবি তদন্ত থমকে গেলে তদন্তের দায়িত্ব পায় রজব। তারা সাগররুনির মরদেহ কবর থেকে তুলে আবার ময়নাতদন্ত করে। দেশে বিদেশে ভিসেরা পরীক্ষা করা হয়। কিন্তু রজবের হাতে এসেও হঠাৎ থমকে যায় তদন্তের গতি। রহস্যের জট তো খোলেইনি, বরং আরও ঘনীভূত হয়। হঠাৎ কারণ নিয়ে ছড়িয়ে পড়ে নানা রকম গুজব আর ষড়যন্ত্রের তথ্য। এই পরিস্থিতিতে নিহতদের পরিবারের পক্ষ থেকে বলা হয়, মামলার তদন্তের নামে যা হচ্ছে সবই নাটক। এই খুনের নেপথ্যে প্রভাবশালীদের কেউ জড়িত, তা না হলে তদন্তের নামে এমন প্রহসন কেন? পুলিশ গ্রিল কাটা চোর নিয়ে মহড়া করে, সেটা ভিডিও করে, মানে চোর তত্ত্ব বাজারে এসেছে। এরকম নানা তথ্য যখন বাজারে ছড়ায় তখন বোঝা যায় যে ঘটনার আসল তদন্ত হচ্ছে না। এসব গুজব অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, তিনি শুরু থেকে এই মামলার কার্যক্রমের ওপর নজর রাখছিলেন। তার মতে এতদিন কয়েকটি কারণে তদন্ত থেমে থাকতে পারে। প্রথমত, এ ঘটনার এমন প্রভাবশালী কেউ জড়িত যার কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা বিগত সরকারের ছিল না। দ্বিতীয়ত, এ ঘটনা এমন একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছে যে এর বিপরীতে কোনো তথ্য তদন্তে বের হলেও তা প্রকাশ করতে পারছেন না তদন্তকারীরা। কোনো মামলার যখন নানা রকম চাপ কিংবা বাধা তৈরি হয় তখন অনেক সময় তদন্ত সংস্থা তদন্ত শেষ না করেই সময় ক্ষেপণের কৌশল নিয়ে থাকে। এখন বাধাটা কোথায় ছিল নতুন তদন্তে সেটা হয়তো সুস্পষ্টভাবে বের হয়ে আসতে পারে।